ওকে, তো কার কার কোন কোন কোশ্চেনে মার্কস কাটা গিয়েছে and ওগুলো নিয়ে কারো যদি কোনো কনফিউশন থাকে অর কোনো স্পেসিফিক কোশ্চেন যেটাতে তোমাদের প্রবলেম, ওটা বললে পরে ওইগুলো কোশ্চেন আমরা ডিসকাস করবো আর কি এখন। ঠিক আছে, সো মক 5 পেপার 1 কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কোশ্চেন নাম্বার 2, question number 3, six B2 question number 6 এর আগে, আচ্ছা 5 এর লাস্ট একটা, তো question number 3 আর 4 এগুলোতে কারো কোনো প্রবলেম নাই, question number 5 এর লাস্ট একটা দেখি। The diagram shows the circuit to investigate the relationship between what? Current and voltage for a light emitting diode। যে আমরা যে কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ ড্র করতাম না, সো এখন একটা এলইডি এর জন্য অর স্পেসিফিক্যালি এলইডি তো একটা ডায়োডই, জাস্ট যে ডায়োড কি করে লাইট এমিট করে, সো এই ডায়োডের জন্য কারেন্ট আর ভোল্টেজের রিলেশনশিপ ডিটারমাইন করা হবে। তো এখন বলতেছেন কোন মিটার গুলো ইউজ করা হবে, অ্যামিটার ভোল্টমিটার অ্যাড করব, দেন ভোল্টেজ আর কারেন্টের রিডিং দেওয়া, তো কারেন্ট আর ভোল্টেজের গ্রাফ আঁকলাম। তো একদম লাস্টের এখানে মধ্যে কি বলছে, এনি কারেন্ট লার্জার দ্যান 15 মিলি অ্যাম্পিয়ার, হ্যাঁ, যে 15 মিলি অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট কি করবে, এলইডিটাকে পার্মানেন্টলি ড্যামেজ করে দিবে, will permanently damage the LED. The resistor in the circuit has a resistance of 270 ohm. So তাহলে আমাদের সার্কিটটা যদি একটু খেয়াল করি, তো তাহলে পরে এই কোশ্চেনটা বুঝতে ইজি হয়ে যাবে। ঠিক আছে, কেমন ব্যাপার খেয়াল করো, এখানে সার্কিটের মধ্যে কি কি আছে দেখো তো মুবাশিরা। We have this LED যার নিজের একটা রেজিস্ট্যান্স আছে, so this is the resistance of the LED itself, and এটা হলো রেজিস্ট্যান্স অফ দ্য ফিক্সড রেজিস্টর, তাই না, রেজিস্ট্যান্স অফ দ্য রেজিস্টর। অলরাইট, সো তাহলে দুইটা রেজিস্টর আছে আমাদের সার্কিটের মধ্যে, যে দুইটা রেজিস্ট্যান্স ওয়ালা কম্পোনেন্ট বেসিক্যালি কে কে, এলইডি আর এই 270 ওহমের রেজিস্টরটা। ওকে, এখন দেখো আমাদের কি বলতেছে, ও যে the resistor in the circuit has the resistance of 270 ohm, তো রেজিস্ট্যান্সের ভ্যালু বলে দিল। তো এখন বলতেছে use the results from the investigation to determine the maximum voltage of the power supply without damaging the LED, যে 4.05 volts আসে অ্যান্সার, বাট -2 পেয়েছো। ওকে, সো তাহলে এখানের মধ্যে কি করতেছে দেখি, যে ফার্স্ট অফ অল কি করবা, গ্রাফটা ড্র করবা নাকি? তো গ্রাফ তো আমাদের এখানে আমাদের ড্র করা ছিল, দেন কারেন্ট ভোল্টেজ আর রেজিস্ট্যান্স রিলেটেড ফর্মুলা চেয়েছে, তো এইসব। তো এখন 4.05 ভোল্ট আসলে, লেটস সি ফার্স্ট থিং কি বলে। এই যে অ্যানসারটা তো 4.05 টা কার অ্যাক্রসে বলো তো, the voltage 4.05 ভোল্ট, এটা কার অ্যাক্রসে ড্রপ হবে, it will be dropped across the fixed resistor, তাই না, যে ফিক্সড রেজিস্টরের অ্যাক্রসে 4.05 ভোল্ট। এখন আমাদের একটা সিরিজ সার্কিটে কি হয় মুবাশিরা বলো তো, যে we have this power supply, we have this LED and we have this resistor। তো এখন রেজিস্টরটা কত পাচ্ছে, 4.05 ভোল্ট, তাই না মুবাশিরা। তো এখন এই যে আমাদের এলইডিটা আছে, এই এলইডিটার ভোল্টেজটা আমাদের অ্যাড করতে হবে না, বুঝতে পারছো এখন। তো তাহলে ফার্স্ট অফ অল আমরা কারেন্ট এন্ড ভোল্টেজ ইউজ করে, কি বলে, কারেন্ট এন্ড রেজিস্ট্যান্স ইউজ করে ভোল্টেজটা বের করলাম। এই ভোল্টেজটা হলো ফিক্সড রেজিস্টরের জন্য, এন্ড
এই কারেন্টটা ফ্লো করলে এলইডির অ্যাক্রসে কত ভোল্টেজ হবে এইটা আমরা কি করব গ্রাফ থেকে পাবো। অলরাইট, তো তাহলে গ্রাফ থেকে ওই ভোল্টেজটা আসবে কত 0.60। তো ফিক্সড রেজিস্টরের অ্যাক্রসে 4.05 আর এলইডি এর অ্যাক্রসে 0.60, সো টোটাল ভোল্টেজ কত 4.65। সো এটাকে টু সিগনিফিকেন্ট ফিগারে লিখলে পরে 4.7 ভোল্টস আসে। অলরাইট, সো তাহলে এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 5। এরপর আমরা দেখি কোশ্চেন নাম্বার 6 এর B2। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6 B2 বলতেছে কি এক্সপ্লেইন দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য টু কার্ভস অন দ্য গ্রাফ। এই যে আমাদের দুইটা গ্রাফ দেওয়া আছে কিসের কিসের খেয়াল করো। ব্রোকেন লাইনটা হলো কিসের ফর আ এমটি কন্টেইনার, আর সলিড লাইনটা কিসের জন্য ফর আ ফুল কন্টেইনার, যে কন্টেইনার পুরোটা ফিল আপ করা, আর আরেকটা কি কন্টেইনারটা ওপেন মানে খালি আর কি। তো এখন এখানের জন্য কি দেখাচ্ছে যে যদি এমটি থাকে দোনোজন সেম টেম্পারেচার থেকে শুরু করলো, এন্ড যদি এমটি থাকে তো তখন কি হয় তার টেম্পারেচারটা তাড়াতাড়ি বাড়ে। আর একটা ফুল কন্টেইনার তার টেম্পারেচারও বাড়ে কিন্তু কি হয় the rate at which the temperature increases এটা কম, তাই না? আমরা গ্রাফ থেকে এই জিনিসটা বুঝতে পারতেছি। এই জিনিস it shows that কি বলে it shows the change in temperature when the container is full of water and when the container is empty. তো এখন explain the differences between the two curves on the graph. তো তাহলে এখানের মধ্যে ডিফারেন্স গুলি কি কি let's see. Temperature rise quicker when the container is empty. কেন? বিকজ যখন নাকি কন্টেইনারটা এমটি তো তখন কি হবে কনভেকশন কারেন্ট গ্যাসের মধ্যে ফাস্টার ডেভেলপ করতে পারে। যে তোমার কনভেকশন কারেন্ট কার কার মধ্যে হয় লিকুইডস এন্ড গ্যাসেস এর মধ্যে, তাই না তানভীর? সো দেখো যে লিকুইডে কনভেকশন কারেন্ট যত তাড়াতাড়ি হিটটাকে ট্রান্সফার করতে পারবে, গ্যাসে ওই সেম কনভেকশন কারেন্টটা কি হবে তাড়াতাড়ি সেট আপ হইতে পারবে না, বিকজ গ্যাস তো বেশি স্পিডে মুভ করে নাকি। তো এর জন্যই গ্যাস মলিকিউল গুলি যে যখন নাকি কন্টেইনারটা খালি মানে কি ভিতরে ওয়াটার নাই, সো ভিতরে যদি ওয়াটার না থাকে তো তখন কি হবে দ্য টেম্পারেচার উইল রাইজ কুইকলি। বুঝতে পারছো যে দ্য কনভেকশন কারেন্ট ইজ ফাস্টার ইন গ্যাসেস। তো তাহলে এনার্জি ট্রান্সফার ইজ কুইকার যখন নাকি কন্টেইনারটা খালি থাকবে। বুঝা গেছে? অর যখন নাকি তোমার কন্টেইনারটা পুরোটা ম্যাস দিয়ে ফিল আপ করা তখন দেখো তো ব্যাপারটা কি হয়, ইউ হ্যাভ টু হিট আ গ্রেটার অ্যামাউন্ট অফ ম্যাস টু রেইজ দ্য টেম্পারেচার। তো মনে করো তুমি জাস্ট 1 কাপ ওয়াটার নিছো আর আরেকটার মধ্যে 5 কাপস ফুল অফ ওয়াটার নিছো, তো কোনটাতে ওয়াটারের অ্যামাউন্ট বেশি? 5টা কাপ ভরা পানি যেটা নিছো ওইটা থেকে পানি বেশি। সো ওই ওয়াটারটার টেম্পারেচারটা রাইজ করার জন্য তোমার কি করতে হবে বেশি হিট এনার্জি সাপ্লাই করতে হবে, আর ওইটা গরম হইতে কি লাগবে বেশি সময় লাগবে। বুঝতে পারছো তানভীর? তো তাহলে এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 6। এরপর এরপর কার কার কোন কোন কোশ্চেনে প্রবলেম আছে? ঋষিতা, ইয়াহিয়া, 10C এর থার্ডটা। ওকে, টেনসি 10C থার্ডটা বলতে কেমিক্যাল এনার্জি অফ পিস্টন ওয়াই, এইটা এই চেঞ্জটা। ওকে, সো এখানের মধ্যে কোশ্চেনে কি বলছে piston y starts at rest, so তাহলে ইনিশিয়ালি রেস্টে থাকে, rises slowly and then comes to rest। তো তাহলে ইনিশিয়ালি রেস্টে দেন স্লোলি রাইজ করলো দেন আবার রেস্টে চলে আসে। তো এখন বলছে state how the following energy stores have changed from before the motion to after the motion is complete। তো তাহলে জিপি কি হয়েছে, জিপি কি হয়েছে x এর জন্য, y এর জন্য, এন্ড কেমিক্যাল এনার্জি। এখানে আমাদের কাজটা কি
যে কেমিক্যাল এনার্জি অফ হোয়াট, কেমিক্যাল এনার্জি অফ দা অয়েল বেসিক্যালি, ওই জায়গা সরি আমরা দেখি 10 এর সি এর থার্ডটা কি বলেছে। কেমিক্যাল এনার্জির মধ্যে এখানে মধ্যে কি হচ্ছে না, দেয়ার ইজ নো চেঞ্জ। বেসিক্যালি আমরা কি করতেছি, একটার জিপি থেকে আরেকটার জিপি তে কনভার্ট করতেছি। আমরা কি এখানে অয়েলটাকে ইউজ করতেছি, অয়েলটাকে বার্ন হয় বলতো প্রবাসীরা? সো তাহলে এখানে অয়েলটাকে জাস্ট কি করতেছি, উই আর ইউজিং ইট অ্যাজ আ মিডিয়াম, যে আমরা কি করব, পিস্টন এক্সটাকে নিচে নামাবো। তো পিস্টন এক্সটা নিচে নামলে এই অয়েলের থ্রুতে ওই প্রেসারটা এক্সার্ট হবে, পিস্টন ওয়াইটাকে কোন দিকে প্রেসার এক্সার্ট করবে, উপরে। সো তখন পিস্টন ওয়াইটা উপরে যায়, বুঝতে পারলা? সো তাহলে অয়েলের কেমিক্যাল এনার্জিতে কোনো রকমের চেঞ্জ আসবে না। ওকে, ওকে। সো এটা গেল কোশ্চেন নাম্বার 10 এর সি এর থার্ড নাম্বারটা। এরপর আর কার কার কোন কোন কোশ্চেনে প্রবলেম আছে? ইয়াহিয়ার ঋষিতার কোনো প্রবলেম নাই? সো পেপার 1 এ আর কার কোনো কনফিউশন বাকি নাই? কপিজ তুমি কি সাবমিট করো না ইয়াহিয়া? এই যে তোমার তো এখানের মধ্যে ড্রাফট দেওয়া আছে, এই যে 72 পাইছো, 110 এ 72 তো প্রমিসিং কোনো মার্ক না, তোমার তো মার্কস অ্যাট লিস্ট 90 আপে যাওয়া লাগবে পেপার 1 এর জন্য, বুঝছো ইয়াহিয়া? সো মার্কস স্ক্রিন গুলি দেখে দেখে কোন কোন জায়গায় অ্যাকচুয়ালি মার্কস গুলি কাটা যাচ্ছে and কেন, ওই ব্যাপারগুলি কিন্তু বের করা লাগবে। ওকে, তোমার যদি স্পেসিফিক কোনো টপিকে প্রবলেম থাকে ওগুলি নিয়ে আলাদাভাবে আমার সাথে ডিসকাস করতে পারো। এই যে তুমি মনে করো যে এখানের মধ্যে কিন্তু তোমাকে 1 মার্ক কম দেওয়া যায়। এখানে কি বলছে দেখো তো, 1 এর বিতে ড্র আ লেবেলড অ্যারো। তো অ্যারো তুমি ড্র করছো, কারেক্ট অ্যারো, নো প্রবলেম, কিন্তু এটাকে কি করা লাগবে, লেবেল করা লাগবে না? তোমার এখানের মধ্যে লিখতে হবে না যে the gravitational force exerted by the star on the comet, এমন টাইপের লিখতে হবে না, লেবেল করা লাগবে। সো 2 মার্কের মধ্যে কিন্তু তোমার আসলে 1 মার্ক কাটা যায়। সো এইগুলি তোমার আসলে প্রত্যেকটা ব্যাপার বুঝে বুঝে কিন্তু করা লাগবে, যে যে জায়গাগুলিতে মার্কস যাচ্ছে ওই জায়গাগুলিতে কেন মার্কস গেল, রাইট অ্যান্সারটা কোনটা, এগুলি তোমার সবগুলি স্টাডি করা লাগবে। ওকে, ওকে। সো এখন লেটস গো টু পেপার 2। পেপার 1 এ যদি আর কারো কোনো কনফিউশন না থাকে দেন লেটস সি পেপার 2। Sir, হ্যাঁ স্যার। 7 এর B3 তে প্রবলেম। 7B3, ওকে। এটা আচ্ছা, এইটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। এটা কিন্তু A2 তে যারা উঠে, A2 ইউনিট 4 এ পড়ানো হয়, পার্টিকেল ফিজিক্সে পড়ানো হয় যে পার্টিকেল ডিটেক্টর। এই পার্টিকেল ডিটেক্টর গুলির মধ্যে একটা হলো ক্লাউড চেম্বার, যে এখানের মধ্যে আমরা যে ট্র্যাকস গুলি দেখছি, ট্র্যাকস গুলি কেন ফর্ম হয়, বিকজ alpha and beta particles are what, they are charged particles, so what they will do, they will cause ionization। তো এই আয়োনাইজেশন এর জন্য কিন্তু আমরা ট্র্যাক গুলি দেখতে পাই। তো এইগুলি জিনিস তারা এক্সপ্লেন করে দিয়েছে। সো B3 তে এই ক্যালকুলেশনটা। আচ্ছা, সো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি। ইউরেনিয়াম 235 ডিকেজ টু হোয়াট, থোরিয়াম 231। আচ্ছা, and uranium 235 এর হাফ লাইফ কত, 700 মিলিয়ন ইয়ার্স। সো what information do we know, আমরা হাফ লাইফে টাইমের ভ্যালুটা জানি যে কত,
700 million years. এখন বলছে when a rock was formed it contained 6400 million uranium nuclei. So তাহলে ইনিশিয়ালি কতগুলি ইউরেনিয়াম নিউক্লিয়াই ছিল? 6400 মিলিয়ন। এখন এই ইউরেনিয়াম নিউক্লিয়াই গুলি কি করবে? তারা তো স্টেবল না, সো হোয়াট দে উইল ডু, দে উইল ডিকে, এন্ড দে উইল ডিকে টু হোয়াট? দে উইল ডিকে টু থোরিয়াম। যে দেখো ইনিশিয়াল কন্ডিশন আমাদেরকে বলে দিয়েছে কি, যে ইনিশিয়ালি 6400 মিলিয়ন ইউরেনিয়াম 235 ছিল, এন্ড ইনিশিয়ালি কি কোনো থোরিয়াম ছিল? ইনিশিয়ালি কিন্তু কোনো থোরিয়াম ছিল না। সো এখন কি বলছে দেখো, শো দ্যাট আফটার 2100 মিলিয়ন ইয়ার্স, যে 2100 মিলিয়ন ইয়ার্স পর there are 7 times more thorium, যে এত বছর পর থোরিয়াম কি হবে? ইউরেনিয়ামের থেকে 7 টাইমস বেশি থাকবে। তো এটা বের করতে বলেছে, ও শো করতে বলেছে। সো ফার্স্ট এর কাজটা কি খেয়াল করো, যে আমাদের টাইম পাস কত হয়েছে ঋষিতা? 2100 মিলিয়ন ইয়ার্স, আর একটা হাফ লাইফ হতে কত টাইম লাগে? 700 মিলিয়ন। তো তাহলে কয়টা হাফ লাইফ পাস হয়েছে এটা আমরা বের করতে পারবো না? নাম্বার অফ half lives passed in 2100 million years is equal to 2100 million years divided by 700 million years, যে টাইম পাস হয়েছে 2100 এন্ড একটা হাফ লাইফ পাস হতে টাইম লাগে 700 মিলিয়ন ইয়ার্স। তো তাহলে কয়টা হাফ লাইফ পাস হয়েছে? 3। তো এখন আমরা কি জানি, যে হাফ লাইফের ডেফিনেশনটা কি? ইট ইজ দ্য টাইম টেকেন ফর দ্য ইনিশিয়াল অ্যাক্টিভিটি টু ডিক্রিজ বাই হাফ, অর ইনিশিয়াল মাস টু ডিক্রিজ বাই হাফ। তো এখন শুরুতে আমাদের ইউরেনিয়াম ছিল কতগুলি? 6400 মিলিয়ন, এন্ড কয়টা হাফ লাইফ পাস হয়েছে? 3টা। তো তার মানে এটা, এই যে 6400টা একটা হাফ লাইফ পাস হলে কত হবে? 3200। আর একটা হাফ লাইফ পাস হলে কত হবে? 1600, যে 1600। আর একটা হাফ লাইফ পাস হলে কত হবে? 800 নাকি? সো 800 মিলিয়ন, সরি, uranium 235 nuclei after 2100 million years. বুঝতে পারছো ব্যাপারটা এতটুকু ঋষিতা? যে আমাদের আফটার 2100 মিলিয়ন ইয়ার্স কয়টা ইউরেনিয়াম বাকি থাকবে? 800 মিলিয়ন। এন্ড বাকি ইউরেনিয়াম গুলি তাহলে কি হলো? বাকি ইউরেনিয়াম গুলি থোরিয়ামে কনভার্ট হয়ে গিয়েছে না? যে দ্য রেস্ট অফ দ্য ইউরেনিয়াম, যে টোটাল ইউরেনিয়াম তো ছিল 6400, এর মধ্যে 800 মিলিয়ন জাস্ট রিমেইনিং আছে। তো তার মানে বাকিগুলি কি হয়েছে? দ্য রেস্ট অফ দ্য ইউরেনিয়াম গট কনভার্টেড টু থোরিয়াম। Thorium 231 after 2100 million years is equal to 6400 minus 800, যে ইনিশিয়ালি কতগুলো ইউরেনিয়াম ছিল মাইনাস ফাইনালি কতগুলো ইউরেনিয়াম আছে। is equal to কত আসে? 5600 মিলিয়ন। তো তার মানে আফটার 2100 মিলিয়ন ইয়ার্স কতগুলি থোরিয়াম আছে? থোরিয়াম হলো 5600টা, আর ইউরেনিয়াম কতগুলি? 800। সো তাহলে এখন তাদের রেশিও করলে কত আসে দেখো তো। সো রেশিও অফ thorium 231 and uranium 235
after 2100 million years is equal to 5600 divided by 800 is equal to 7:1. তো তাহলে এখান থেকে আমরা কি শো করে ফেললাম যে the amount of thorium nuclei after 2100 million years is 7 times that of the uranium. বুঝতে পারছো ঋষিতা এটা? Yes, sir. ওকে, so তাহলে this was question number 7 B3. এরপর পেপার 1 নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? পেপার 1 নিয়ে আর কারো কোনো কনফিউশন না থাকলে লেটস স্টার্ট পেপার 2. সো পেপার 2 তে কার কার কোন কোন কোশ্চেনে প্রবলেম? ঋষিতা কি পেপার 2 দাও নাই? না স্যার, কেন? দিয়ে দিব না। তো চেকিং এ তো তাহলে সমস্যা হয়ে যায় দেরি করে দিলে। ওকে, পেপার 1 এ বাকিরা যারা দিয়েছো তাদের কোন কোন কোশ্চেনে প্রবলেম আছে বলো, দেন ওগুলি নিয়ে আমরা ডিসকাস করব। ইয়াহিয়া, তানভীর, শেখ ফারহান। শেখ ফারহানেরও তো কপি মিসিং পেপার 2 এর। তোমাদের কিন্তু মকগুলি এখন একদম শেষের দিকে, এরকম সময় যদি সিরিয়াসলি মকগুলি না দাও পরে কিন্তু প্রবলেম হবে, বুঝছো? কারো কোনো কনফিউশন নাই? ওকে, সো তাহলে পরে তোমরা নেক্সট মকের প্রিপারেশন নাও, এন্ড নেক্সট মকের পরেরটা ওটা কিন্তু আমাদের ফাইনাল মক হবে, যেটা ইভাবে এসেই দেওয়া লাগবে সবার, ঠিক আছে? অফলাইনেও এক্সামটা হবে, সো দ্যাট ঠিক মতো ইনভিজিলেশন হয় এন্ড ঠিকঠাক মতো অ্যাসেসমেন্ট করা যায় যে কার কেমন কি অবস্থা। অলরাইট, সো তাহলে কারো যদি কোনো প্রবলেম না থাকে আমরা ক্লাস এখন এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।